ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু এভরিওয়ান। আবারও আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আমাদের ম্যালনিউট্রিশন, মিনারেলস আর ওবেসিটির প্লে লিস্টের লাস্ট এপিসোডে আসছি ইনশাল্লাহ। তো আমরা এই এপিসোডে কথা বলবো ওবেসিটি নিয়ে, হ্যাঁ। এবং ওবেসিটিটা আমাদের এই যে আমি এতক্ষণ পর্যন্ত এই শীটটা আমাদের প্রফেসরদের শীট নিয়ে পড়ছিলাম। তো এই শীটের মধ্যে আসলে ওবেসিটি নিয়ে বেশি একটা কথা বলা নাই বলতে কোনো কথাই বলা নাই আর কি। জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে যে ওভার নিউট্রিশনের একটা এক্সাম্পল হলো ওবেসিটি আসলে আরও অনেক ভাস্ট একটা সাবজেক্ট। এটা নিয়ে পড়াশোনা করার অনেক কিছুই আছে এবং এটা এই আইটেমের জন্য অনেক জরুরি। সো শুরু করি ওবেসিটি ডেফিনেশন দিয়ে। আমরা পুরাটাই এটা এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি এই বুকটা থেকে আমরা পড়তেছি। ডেফিনেশন অফ ওবেসিটি দিয়ে আমরা শুরু করবো এখন, ঠিক আছে? আচ্ছা, সো ডেফিনেশন অফ ওবেসিটি দিয়ে শুরু করি। Condition having body weight of an individual 20% or more than 20% above the standard weight for people of same age, sex and race. মানে সিমিলার বয়স, সেম এজ, সেম জেন্ডার আর সেক্স আর সেম রেস মানে সেম এথনিসিটির মানুষজন এর ক্ষেত্রে যদি 20% অথবা 20%-এর বেশি যদি বডি ওয়েট হয় তখন এটাকে আমরা বলতেছি ওবেসিটি, ঠিক আছে? তখন আমরা এটাকে ওবেসিটি বলতেছি। আচ্ছা, it happens due to excessive fat storage in the adipose tissue. The fat content in a non-obese adult individual is about 14 kg, but in obese individual it is usually more than 28 kg, ঠিক আছে? আচ্ছা, এটা বেসিক্যালি ডাবলেরও বেশি হয় ওবিস পার্সনের জন্য আর কি। আচ্ছা, ফ্যাট কন্টেন্ট কীভাবে মেজার করে ওটার মানে টেকনিকগুলো এখানেই পরে বলা আছে। সো এটা পরে দেখবো আমরা। তো ওবেসিটি ডেফিনেশনটা আরেকটাবার পরে নেই আমরা, বিকজ ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। Condition having body weight of an individual 20% or more than 20% above the standard weight for people of same age, sex and race. It happens due to the excessive fat storage in adipose tissue. The fat content in a non-obese adult individual is about 14 kg, but in obese individual it is usually more than 28 kg, ঠিক আছে? এটা গেল। তারপর causes of obesity. আচ্ছা, এবার আসি কজেস অফ ওবেসিটি। ওবেসিটির কজ বেসিক্যালি দুই ধরনের হইতে পারে। একটা হইল জেনেটিক কজ হইতে পারে আর একটা এনভায়রনমেন্টাল কজ হইতে পারে, ঠিক আছে? তো জেনেটিক কজটা হইল ওবেসিটি ইজ এ পলিজেনিক মাল্টিফ্যাক্টরাল ডিসঅর্ডার। ইফ বোথ প্যারেন্টস আর ওবিস দেয়ার ইজ এ 70% or 80% chance of the children to be obese. If both partners are lean, only 9% chance of the children is to be obese, ঠিক আছে? তো বেসিক্যালি বোথ প্যারেন্টস যদি ওবিস হয়, দুইজন প্যারেন্টই যদি ওবিস হয় তাহলে তাদের বাচ্চাদের ওবিস হওয়ার চান্স থাকে হলো 70 to 80%, ঠিক আছে? আর যদি দুইটা প্যারেন্টই লিন হয়, শুকনা শাকনা হয়, তাহলে 9% চান্স থাকে ওই তাদের বাচ্চাদের ওবিস হওয়ার। Mutation of leptin gene or leptin receptor gene. Leptin is the hormone secreted by adipose tissue. Leptin suppresses the appetite center, so mutation of leptin gene causes hyperphagia and obesity. So আমাদের অ্যাডিপোস টিস্যুতেই হলো আমাদের ফ্যাটগুলা স্টোরড হয় আর কি। তো অ্যাডিপোস টিস্যু থেকে একটা হরমোন সিক্রিট হয়, সেটা হলো লেপটিন। আমাদের এই লেপটিন হরমোনটা আমাদের অ্যাপেটাইট সেন্টারকে স্টিমুলেট করে, সুপ্রেস করে রাখে, যেন অ্যাপেটাইট মানে আমাদের অ্যাপেটাইটটা কন্ট্রোল করা যায় আর কি।
তো লেপটিন যখন মিউটেটেড হয়ে যায় তখন এটার কাজ ফাংশনটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তখন মানে অ্যাপেটাইট সেন্টারটাকে সুপ্রেস করে রাখা যায় না, তখন হাইপারফেজিয়া মানে ওভার ইটিং হয়ে যায়, আর ওবেসিটি দেখা দেয় তখন। তো দুইটা জিনিস, ওবেসিটি ইজ আ পলিজেনিক মাল্টিফ্যাক্টরিয়াল ডিসঅর্ডার, আর মিউটেশন অফ লেপটিন জিন আর লেপটিন রিসেপ্টর জিন, ঠিক আছে? এটা গেল, এটা চলে গেল। এনভায়রনমেন্টাল কজেসের ক্ষেত্রে আসি। প্রিনেটাল ওভারনিউট্রিশন, prenatal overnutrition, for example maternal obesity, gestational diabetes, ঠিক আছে? প্রিনেটাল ওভারনিউট্রিশন ইনভেন্টেড কজেসের মধ্যে প্রিনেটাল ওভারনিউট্রিশন, ম্যাটার্নাল ওবেসিটি আর জেস্টেশনাল ডায়াবেটিস, ঠিক আছে? মানে মায়ের নিজেরই ওবেসিটি থাকবে, ওই ওবেসিটিটা বাচ্চার কাছে চলে যাবে। আর জেস্টেশনাল ডায়াবেটিস তো বোঝেনি। হাই এনার্জি ডায়েট অ্যান্ড ওভার ইটিং, মানে অতিরিক্ত হাই ক্যালোরি ডায়েট খাওয়া এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমের জন্য, ধরেন যে হাই ফ্যাট কন্টেন্টওয়ালা খাবার খাওয়া, প্রত্যেক দিন কেএফসি চিকেন খাওয়া বা প্রত্যেক দিন বুফে খেতে যাওয়া, এরকম। আর ওভার ইটিং অবভিয়াসলি, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দ্যাট ইজ সেডেন্টারি লাইফস্টাইল, মানে ধরেন যে জিম টিম করে না, দৌড়াইতে টোড়াইতে যায় না, বাসায় বসে থেকে জীবন কাটাই দিচ্ছে, এরকম আর কি। এন্ডোক্রাইন কজেস হইতে পারে কিছু, ফর এক্সাম্পল হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড থেকে যেই হরমোনগুলা প্রডিউস হওয়ার কথা, সেই হরমোনগুলো ঠিক মতন প্রডিউস হচ্ছে না। তারপর ক্রাশিং সিনড্রোমের কারণে ওবেসিটি হতে পারে, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সির জন্য ওবেসিটি হতে পারে, ইনসিউলিনোমা হইতে পারে, কোনস সিনড্রোম। এই ডিজিজগুলোর নাম মুখস্থ করতে হবে, যে এন্ডোক্রাইন কজেস অফ ওবেসিটি। হ্যাঁ, এটা আরেকবার পড়ি। হাইপোথাইরয়েডিজম, ক্রাশিং সিনড্রোম, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, insulinoma, Cones syndrome, etc. Hypothyroidism, Cushing syndrome, growth hormone deficiency, insulinoma, Cones syndrome, etc. ঠিক আছে, গেল। আচ্ছা, কিছু ড্রাগস নেওয়ার জন্য ওবেসিটি হওয়ার সম্ভাবনা থাকে। ফর এক্সাম্পল, আমরা যদি স্টেরয়েড ড্রাগস নেই, তারপর অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ নেই, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগসগুলো নেই, অ্যান্টিসাইকোটিক ড্রাগস, মানে বেসিক্যালি সাইকিয়াট্রিক পেশেন্টরা যেই ড্রাগগুলো নেয়, এই ড্রাগগুলো সচরাচর ওবেসিটি বাড়ানোর ক্ষেত্রে এটা কাজ করে, ঠিক আছে? ড্রাগসগুলোর নাম আরেকবার বলে দিচ্ছি, যে স্টেরয়েড ড্রাগস নিতে পারি, অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ নিতে পারি, অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ নিতে পারি, অ্যান্টিসাইকোটিক ড্রাগ নিতে পারি। এই ড্রাগের টাইপগুলা আমাদের ওবেসিটি বাড়ানোর জন্য কাজ করে, ঠিক আছে? তো গেল। এবার আসি হ্যাজার্ডস অর কমপ্লিকেশনস অফ ওবেসিটি, ঠিক আছে? হ্যাজার্ডস অর কমপ্লিকেশনস অফ ওবেসিটি। Cardiovascular complications, for example, hypertension, heart failure, ischemic heart disease, stroke, etc. Cardiovascular complications, for example, hypertension, cardiac failure, ischemic heart disease, stroke, etc. এটা তো বুঝতেই পারতেছেন যে স্ট্রোক মানে কি, ব্রেনের ব্লাড ভেসেলসগুলোর মধ্যে প্ল্যাক জমে যাওয়ার কারণে ব্লাড ফ্লো কম হওয়া, ব্রেন সেলগুলোর মধ্যে অক্সিজেন কম যাওয়া, তখন স্ট্রোক হয়। তারপর হার্ট ফেলিয়ার হতে পারে, ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, হাইপারটেনশন হতে পারে, হাইপারটেনশন মানে হাই ব্লাড প্রেশার হতে পারে, এইগুলাই আর কি কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন। তারপর পালমোনারি কমপ্লিকেশন হতে পারে, ডিসপনিয়া, ব্রেথলেসনেস, অ্যাজমা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এক্সেট্রা। মাস্কুলোস্কেলেটাল কমপ্লিকেশনস হতে পারে, ফর এক্সাম্পল অস্টিও আর্থ্রাইটিস, গাউট,
ব্যাক পেইন এক্সেট্রা। অবস্টেরিক্যাল কমপ্লিকেশনস হইতে পারে, ফর এক্সাম্পল প্রিক্ল্যাম্পসিয়া, ইক্ল্যাম্পসিয়া, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, প্রিম্যাচুরিটি এক্সেট্রা। গল স্টোন হইতে পারে। মেটাবলিক কমপ্লিকেশনস হইতে পারে, ফর এক্সাম্পল dyslipidemia and atherosclerosis, fatty liver disease and cirrhosis of liver, coagulopathy and thromboembolism, hormonal disturbances, for example insulin resistance, diabetes mellitus, hypothyroidism, hypogonadism, menstrual disturbances, infertility, etc. Psychological, psychosocial complications, for example depression, social isolation, poor self-esteem, etc. Malignancy, for example colon cancer হইতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলা হ্যাজার্ডস অর কমপ্লিকেশনস অফ ওবেসিটি, এটা বেসিক্যালি মুখস্থ করার জিনিস আর কি। কিছু কিছু জিনিস আপনারা লজিক মিলায় বলতে পারবেন, কিন্তু বেশিরভাগ জিনিসই এই অ্যাটলিস্ট এই লেভেলে এসে আমাদেরকে ইনিশিয়ালি মুখস্থই করতে হবে, পরে গিয়ে এগুলোর বিষয়টা বুঝতে পারবেন। তো আরেকটা বার বলে নেই, যেহেতু মুখস্থ করার জিনিস। হ্যাজার্ডস অ্যান্ড কমপ্লিকেশনস অফ ওবেসিটি, হ্যাঁ। Cardiovascular complications, for example hypertension, heart failure, ischemic heart disease, stroke, etc. Pulmonary complications, for example dyspnea, breathlessness, asthma and obstructive sleep apnea. Musculoskeletal complications, for example osteoarthritis, gout, back pain, etc. Obstetrical complications, for example preeclampsia, eclampsia, gestational diabetes mellitus, prematurity, etc. Gallstone, তারপর metabolic complications, for example dyslipidemia and atherosclerosis, fatty liver disease and cirrhosis of liver, coagulopathy and thromboembolism, hormonal disturbances, for example insulin resistance, diabetes mellitus, hypothyroidism, hypogonadism, menstrual disturbances, infertility, etc. Psychosocial complications, for example depression, social isolation, poor self-esteem, এই জিনিসগুলো হয়। বা ম্যালিগনেন্সি হইতে পারে, কোলন ক্যান্সার হইতে পারে। এই জিনিসগুলো হলো হ্যাজার্ডস অফ ওবেসিটি। এরপর আসি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা হলো মেটাবলিক সিনড্রোম। এটাকে শর্ট করে METS বলে। এমটা বড় হাতের আর এসটা বড় হাতের, মাঝখানে ETS মানে ইটিটা ছোট হাতের হয়, METS, মেটস। এটাকে আরও দুইটা নাম দেওয়া যায়, সিনড্রোম এক্স বলা যায় অথবা ইনসুলিন রেসিস্ট্যান্স সিনড্রোম বলা যায়, ঠিক আছে? মেটস, ঠিক আছে? সিনড্রোম এক্স অর ইনসুলিন রেসিস্ট্যান্স সিনড্রোম, আলাদা আরও দুইটা নাম আর কি মেটসের। সো মেটসের ডেফিনেশনটা কী, মেটস জিনিসটা আসলে কী? METS is a cluster of metabolic abnormalities that include obesity, hypertension, dyslipidemia, insulin resistance, hyperglycemia, and diabetes mellitus. ঠিক আছে? METS is the cluster of metabolic abnormalities that include obesity, hypertension, dyslipidemia, insulin resistance, hyperglycemia, and diabetes mellitus. আরেকটা বার পড়ি, মেটস ইজ আ ক্লাস্টার, মানে এই যে আমরা PEM পড়লাম না, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, গত ভিডিওতে PM তো পড়লাম। PMটাকে কী বলছিলাম? এ স্পেকট্রাম অফ ডিজিজেস। আর এখানে ওয়ার্ডিংটা খেয়াল করেন, ওয়ার্ডিংটা ঠিক রাখতে হবে। ক্লাস্টার, একটা ক্লাস্টার, এটা কোনো স্পেকট্রাম না, এটা একটা ক্লাস্টার, একটা bunch of diseases, cluster of metabolic abnormalities that include obesity, hypertension, dyslipidemia, insulin resistance, hyperglycemia and diabetes mellitus. এই ডিজিজগুলোর নাম মনে রাখতে হবে যে মেটসের আন্ডারে কী কী ডিজিজ আমরা ফেলাই, ঠিক আছে? তো ওবেসিটি, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, ইনসুলিন রেসিস্ট্যান্স, হাইপারগ্লাইসিমিয়া অ্যান্ড ডায়াবেটিস মেলিটাস, ঠিক আছে? ডেফিনেশনটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা,
ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ মেথস, আমরা কীভাবে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি? বেসিক্যালি দুইটা ডিসিপ্লিন আছে অথবা দুইটা ক্রাইটেরিয়া আছে যেটার দ্বারা আমরা মেথস এর ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা করতে পারি। একটা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ক্রাইটেরিয়া, আর আরেকটা হলো ন্যাশনাল কোলেস্টেরল এডুকেশন প্রোগ্রাম অ্যাডাল্ট ট্রিটমেন্ট প্যানেল 3 এনসিপি এটিপি 3, এটার ক্রাইটেরিয়া। ঠিক আছে, সো হুয়ের ক্রাইটেরিয়াতে আসি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ক্রাইটেরিয়াতে আসি। ইনসুলিন রেসিস্ট্যান্স অর ডায়াবেটিস মেলিটাস প্লাস এনি 2 অফ দ্য ফলোয়িং 5। সো মেথস যে আমার হইছে, হ্যাঁ, এটা অ্যাকর্ডিং টু দ্য হু আমরা কেমনে বুঝবো? ইনসুলিন রেসিস্ট্যান্স থাকবে আর ডায়াবেটিস মেলিটাস থাকবে, দুটার একটা থাকবে, প্লাস এনি 2 অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। কী কী জিনিস? বিএমআই থাকবে গ্রেটার দ্যান 30, ওয়েস্ট হিপ রেশিও থাকবে গ্রেটার দ্যান 0.9 ফর মেন, ওয়েস্ট হিপ রেশিও থাকবে গ্রেটার দ্যান 0.9 ফর মেন, আর গ্রেটার দ্যান 0.85 ফর ওমেন। মেয়েদের জন্য অথবা মহিলাদের জন্য ওয়েস্ট হিপ রেশিওটা গ্রেটার দ্যান 0.85 থাকবে, আর ছেলেদের জন্য অথবা পুরুষদের জন্য 0.9 এর বেশি থাকবে। ঠিক আছে, ওয়েস্ট হিপ রেশিওটা। প্লাজমা টিএজি, প্লাজমা ট্রাইঅ্যাসাইল গ্লিসারাইড, ঠিক আছে, এটার কন্টেন্ট থাকবে গ্রেটার দ্যান 150 mg%, গ্রেটার দ্যান 150 mg%। এইচডিএল এর কন্টেন্ট মেন আর ফিমেলসের মধ্যে একটু ডিফারেন্স আছে। এইচডিএল মানে এটা জানি কি, আচ্ছা পরে দেখতেছি এটা। এইচডিএল থাকবে হলো লেস দ্যান আচ্ছা, এইচডিএল এর মানে হলো হাই ডেন্সিটি লিপিড, সরি ভুলে গেছিলাম। আচ্ছা, এইচডিএল থাকবে লেস দ্যান 35 mg% ইন মেন, আর ওমেনের জন্য লেস দ্যান 39 mg%, ঠিক আছে, আর হাইপার টেনশন থাকবে তার সাথে। তো বেসিক্যালি হু যেটা বলতেছে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলতেছে, একটা মানুষের মেথস আছে কি আসে নাই সেটা বুঝবো কীভাবে? ইনসুলিন রেসিস্ট্যান্স অথবা ডায়াবেটিস মেলিটাস থাকবে, প্লাস এনি 2 অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, মানে এই যে বিএমআই, ওয়েস্ট হিপ রেশিও, প্লাজমা টিএজি, এইচডিএল, হাইপারটেনশন, এগুলো যে বললাম, এনি 2 অফ দেম থাকবে আমার। ঠিক আছে, তো হুয়ের ক্রাইটেরিয়াটা আরেকবার পড়ে নেই। বিএমআই গ্রেটার দেন 30 থাকবে, ওয়েস্ট হিপ রেশিও গ্রেটার দেন 0.9 থাকবে ফর মেন, গ্রেটার দেন 0.85 থাকবে ফর ওমেন, প্লাজমা টিএজি থাকবে গ্রেটার দেন 150 mg% ফর বোথ মেন অ্যান্ড ওমেন, এইচডিএল থাকবে লেস দ্যান 35 mg% ইন মেন, আর লেস দ্যান 39 mg% ইন ওমেন, আর হাইপার টেনশন থাকতে পারে। ঠিক আছে, এরপর আসি এনসিপি এটিপি 3 এর ক্রাইটেরিয়া। ঠিক আছে, সো অ্যাকর্ডিং টু দি এনসিইপি এটিপি 3 ক্রাইটেরিয়া, 3 or more of the following 5, মানে এখানে 5টা ক্রাইটেরিয়া দেওয়া আছে। এই 5টা ক্রাইটেরিয়ার মধ্যে 3টা ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে যায় তাহলে আমরা বলবো যে এই লোকটার বা এই মহিলাটার মেথস আছে। ওকে, তো পড়ি কী কী জিনিস। ওয়েস্ট সার্কামফারেন্স, ওখানে হুতে ওয়েস্ট আর হিপের রেশিও মাপা হচ্ছিল, এখানে আমরা শুধু ওয়েস্ট সার্কামফারেন্সটা দেখতেছি। ওয়েস্ট সার্কামফারেন্স হইল গ্রেটার দ্যান 102 সেন্টিমিটার্স ইন মেলস আর গ্রেটার দ্যান 88 সেন্টিমিটার ইন ফিমেলস যদি হয় তাহলে বলবো, তাহলে তার মেটস থাকতে পারে। হাইপার টেনশন এর ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 130 গ্রেটার দ্যান 130 থাকে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি গ্রেটার দ্যান 85 থাকে, তখন সেটাকে হাইপার টেনশন বলতেছি আমরা। আর প্লাজমা টিএজি, হ্যাঁ, প্লাজমা টিএজি গ্রেটার দ্যান 150, এটা এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে ম্যাচ খাইছে। তারপর প্লাজমা এইচডিএল,
প্লাজমা এইচডিএল গ্রেটার দ্যান 40% ইন মেন আর গ্রেটার দ্যান 50% ইন ওমেন। আর ফাস্টিং ব্লাড গ্লুকোজ থাকবে হলো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 100 মিলিগ্রাম পারসেন্ট, ঠিক আছে। ফাস্টিং গ্লুকোজ থাকবে গ্রেটার দ্যান 100 মিলিগ্রাম পারসেন্ট, ঠিক আছে। তো এই 5টা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো 3টা ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে যায় তাহলে আমরা বলতে পারি যে যেই পার্সনের জন্য ম্যাচ করে গেছে সেই পার্সনটার মেটস আসে, ঠিক আছে। আরেকটা বার এনসিইপি এটিপি 3 এর ক্রাইটেরিয়াগুলো আমরা পড়ে যাই। ওয়েস্ট সার্কামফারেন্স কত থাকবে? গ্রেটার দ্যান 102 সেন্টিমিটার ইন মেলস, গ্রেটার দ্যান 88 সেন্টিমিটার ইন ফিমেলস। হাইপারটেনশন এর ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 130 মিলিগ্রামস অফ মার্কিউরি, মানে মিলিমিটার্স অফ মার্কিউরি, সরি। আর ডায়াস্টোলিক প্রেশার গ্রেটার দ্যান 85 মিলিমিটার্স অফ মার্কিউরি। মিলিমিটার্স অফ মার্কিউরিটা মেনশন করবেন, ইউনিটটা না দিলে কিন্তু মার্ক আসবে না, ঠিক আছে। মানে প্রেশারটা যে মাপতেছেন কোন ইউনিটে মাপতেছেন এটা আপনাদেরকে বলতে হবে। আচ্ছা, গেল। প্লাজমা টিএজি গ্রেটার দ্যান 150 মিলিগ্রামস পারসেন্ট। প্লাজমা এইচডিএল লেস দ্যান 40 মিলিগ্রামস পারসেন্ট ইন মেন আর লেস দ্যান 50 মিলিগ্রামস পারসেন্ট ইন ওমেন। আর ফাস্টিং গ্লুকোজ থাকবে গ্রেটার দ্যান 100 মিলিগ্রামস পারসেন্ট, ঠিক আছে। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 100 মিলিগ্রাম পারসেন্ট, এটা গেল। এখন আমরা যে এই যে মেথস পড়লাম, হ্যাঁ, এই মেথসের ইম্পর্টেন্সটা আসলে কী, মানে এটা সিগনিফিকেন্সটা কি, ক্লিনিক্যালি সিগনিফিকেন্সটা কি আমাদের জন্য অ্যাজ ফিউচার ডক্টরস, আমাদের জন্য সিগনিফিকেন্সটা কি? ইনক্রিজেস দ্য রিস্ক ফর ডেভেলপিং কার্ডিওভ্যাসকুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক। মেথসের এটাই একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, হ্যাঁ, এই একটাই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স দেওয়া আছে যে ইনক্রিজেস দ্য রিস্ক ফর ডেভেলপিং কার্ডিওভ্যাসকুলার ডিজিজ অ্যান্ড স্ট্রোক। সো একটা পার্সনের যদি মেথস থাকে, স্পেশালি হিস্ট্রি টেকিংয়ের সময় যদি আমরা খুঁজে পাই যে এই পার্সনটার মেটস আছে, তো তখন আমরা বলতে পারি যে এই পার্সনটার হয়তো বা কার্ডিওভ্যাসকুলার ডিজিজ থাকতে পারে বা স্ট্রোক হইতে পারে, মানে আমরা প্রেডিক্ট করতে পারি আর কি। তখন সেই অনুযায়ী আমরা তাদেরকে লাইফস্টাইল চেঞ্জ করতে বলবো, সেই অনুযায়ী আমরা ড্রাগস প্রেফার করতে পারবো, এক্সেট্রা এক্সেট্রা, এই আর কি। তাহলে আমরা অলমোস্ট ভিডিওর এন্ডে চলে আসছি। অ্যাকচুয়ালি না, আরও একটা পেজ বাকি আছে আসলে। সো দেখি ডায়াগনোসিস অফ ওবেসিটি। সো মেথস হইলে আমরা ইনিশিয়াল একটা আইডিয়া পেতে পারি যে এই পার্সনটার ওবেসিটি থাকতে পারে। এখন অ্যাকচুয়ালি ওবেসিটি যে আছে এইটা এনশিওর করার জন্য আমরা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করি, কোন কোন জিনিসগুলো আমরা দেখি, সেই জিনিসটা আমরা এখন দেখব, ঠিক আছে। অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট অ্যান্ড বডি ফ্যাট কন্টেন্ট, ঠিক আছে। Diagnosis of obesity is done by anthropometric measurement and body fat content. Anthropometric measurement হলো বেসিক্যালি এক্সটার্নাল যেই মেজারমেন্টগুলো, আমার ওয়েট, আমার হাইট, এই সব মেজার করে, তারপর আমার ওয়েস্ট সার্কামফারেন্স, আমার ওয়েস্ট টু হিপ রেশিও, এই সব মেজার করে বোঝার চেষ্টা করা যে আদৌ আমার ওবেসিটি আছে কি নাই, ঠিক আছে। তো বডি ফ্যাট ইন্ডেক্স, বডি ম্যাস ইন্ডেক্স, বিএমআই সবচেয়ে কমন যেই জিনিসটা, এটা আমরা ও লেভেল থেকে, এ লেভেল থেকে, এসএসসি এইচএসসি থেকে পড়ে আসতেছি। তো দেখি কি হয়। বডি ম্যাস ইন্ডেক্সটা আমরা ক্যালকুলেট করি কীভাবে? ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার্ড, ঠিক আছে। ওয়েট ইন কেজি ডিভাইড বাই হাইট ইন মিটার স্কোয়ার্ড, এটা কিন্তু পরীক্ষার সময় ক্যালকুলেশন দিতে পারে, আপনাদেরকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্লাস ওই যে প্র্যাকটিক্যালের সময়ও আপনাদেরকে করতে বলতে পারে। আচ্ছা, তো আপনার বডি ম্যাস ইন্ডেক্স ঠিক আছে কি না, নর্মাল রেঞ্জের মধ্যে আছে কি না, এটা কেমনে বুঝবেন? এটার ক্রাইটেরিয়া আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আলাদা একটা ক্রাইটেরিয়া আছে, আর স্পেসিফিক্যালি এশিয়ানদের জন্য, মানে আমাদের রিজনের জন্য একটা স্পেশাল আলাদা একটা ক্রাইটেরিয়া আছে। সো ওভারঅল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ক্রাইটেরিয়া হলো আপনি যদি আপনার বিএমআই যদি 25 থেকে 29.9 মধ্যে থাকে, 25 থেকে
29.9 মধ্যে যদি আপনার বডি আচ্ছা না না ভুল বলছি, একটু ভুল বলছি। সো আপনার বডি ওয়েট আপনার বিএমআই যদি 18.5 থেকে 24.9 মধ্যে থাকে, 18.5 টু 24.9, 18.5 টু 24.9 যদি থাকে, তাহলে আপনি আপনার বডি ওয়েটটা নর্মাল, মানে আপনি নর্মাল আছেন, আপনার কোনো ওভারওয়েটও নাই, ওবেসিটিও নাই, আন্ডার নিউট্রিশনও নাই, ঠিক আছে। এবার দেখেন আপনার বিএমআই যদি লেস দ্যান 18.5 থাকে, হ্যাঁ, তখন আপনাকে ধরা হবে আন্ডার নিউট্রিশন হিসেবে। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপর এশিয়ান ক্রাইটেরিয়া, বোথ এর জন্য সেম। আপনি যদি 25 থেকে 29.9 মধ্যে যদি আপনার বিএমআই থাকে, তাহলে আপনাকে কনসিডার করা হবে ওভারওয়েট হিসেবে। আপনার যদি গ্রেটার দ্যান 30 বিএমআই যদি থাকে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 30 যদি থাকে, তাহলে আপনাকে ওবিস বলা হবে। আর গ্রেটার দ্যান 40 যদি বিএমআই চলে যায়, তাহলে আপনাকে এক্সট্রিম ওবিস বলা হবে, ঠিক আছে, এক্সট্রিম ওবিস বলা হবে। তো ক্রাইটেরিয়া, হুয়ের ক্রাইটেরিয়াটা আরেকবার পড়ে নেই। লেস দ্যান 18.5 হলে আপনি আন্ডার নিউট্রিশনে ভুগতেছেন। 18.5 টু 24.9 হলে আপনার কন্ডিশনটা নর্মাল। 25 থেকে 29.9 হলে আপনি ওভারওয়েটে ভুগতেছেন। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 30 হলে আপনি ওবিস। আর গ্রেটার দ্যান 40 হলে আপনি এক্সট্রিমলি ওবিস, ঠিক আছে। এরপর আসি এশিয়ান ক্রাইটেরিয়াতে। এশিয়ান ক্রাইটেরিয়ার মধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতন আন্ডার নিউট্রিশনের ক্রাইটেরিয়া সেম, যে লেস দ্যান 18.5 যদি হয়, তাহলে আন্ডার নিউট্রিশনে ভুগতেছেন। 18.5 থেকে 22.9 যদি আপনার বিএমআই হয়, তাহলে আপনি নর্মাল কন্ডিশনে আসেন। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 23 যদি হয়, এশিয়ান ক্রাইটেরিয়াটা একটু হার্শার অন ইউ আর কি। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 23 যদি হয়, তাহলে আপনি ওভারওয়েট। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 25 যদি হয়, তাহলে আপনি ওবিস। আর গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 32.5 যদি হয়, তাহলে আপনি এক্সট্রিম ওবিস। এশিয়ান ক্রাইটেরিয়াটা আরেকবার বলতেছি, লেস দ্যান 18.5 মিনস ইউ আর সাফারিং ফ্রম আন্ডার নিউট্রিশন। 18.5 টু 22.9 মিনস আপনার কন্ডিশন নর্মাল আছে। গ্রেটার দ্যান 23, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 23 মিনস আপনি ওভারওয়েট। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 25 মিনস আপনি ওবিস। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 32.5 মিনস আপনি এক্সট্রিমলি ওবিস হয়ে গেছে, ঠিক আছে। এটা গেল বডি ম্যাস ইন্ডেক্স। এবার আসি হুয়ের ক্রাইটেরিয়া অনুযায়ী ওয়েস্ট সার্কামফারেন্স, নর্মালের জন্য, ওবেসিটির জন্য, সিভিয়ার ওবেসিটির জন্য কি হবে। আপনি যদি নর্মাল হন আর আপনি যদি একজন মেল হন, তাহলে আপনার ওয়েস্ট সাইজ থাকবে লেস দ্যান 94 সেন্টিমিটার। যদি ফিমেল হন, তাহলে আপনার ওয়েস্ট সাইজ থাকবে লেস দ্যান 80 সেন্টিমিটার। আপনার মধ্যে যদি মডারেট ওবেসিটি ধরা পড়ে, তাহলে আপনার ওয়েস্ট সাইজ হবে, ইফ ফর মেলস, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 94 সেন্টিমিটার। ফিমেলসের জন্য গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 80 সেন্টিমিটার্স। আপনি যদি সিভিয়ারলি ওবিস হন, মেলসের জন্য আপনার ওয়েস্ট সাইজ হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 102 সেন্টিমিটার্স। আর ফিমেলসের জন্য গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 88 সেন্টিমিটার, ঠিক আছে। আরও একবার পড়ে নেই, ফর নর্মাল মেল ওয়েস্ট সার্কামফারেন্স ইজ less than 94 centimeter. For normal female, waist circumference is less than 80 centimeter. For moderately obese male, waist circumference is greater than or equal to 94 centimeter. For moderately obese female,
waist circumference is equals to waist circumference is greater than or equal to 80 centimeter. For severely obese male, waist circumference is greater than or equal to 102 centimeter, or for severely obese female, waist circumference is equals to greater than or equal to 88 centimeter. Done. এবার আসি ওয়েস্ট হিপ রেশিওর মধ্যে, এটাও হুয়ের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা পড়ব। সো ওয়েস্ট হিপ রেশিও একজন নর্মাল মেলের মধ্যে হবে লেস দ্যান 1.0, আর একজন নর্মাল ফিমেলের মধ্যে হবে লেস দ্যান 0.85। রেশিও তো কোনো ইউনিট নাই, সো ওই আর কি। একটা মেল যে ওবিসিটিতে ভুগতেছে তার ওয়েস্ট টু হিপ রেশিও হবে গ্রেটার দ্যান 1, আর ফিমেলসের জন্য ওয়েস্ট টু হিপ রেশিওটা হবে গ্রেটার দ্যান 0.85। সো বেসিক্যালি নর্মাল মেলের জন্য ওয়েস্ট হিপ রেশিও লেস দ্যান 1.0, নর্মাল ফিমেলের জন্য ওয়েস্ট হিপ রেশিও লেস দ্যান 0.85, আর ওবিস মেলের জন্য ওয়েস্ট হিপ রেশিও হলো গ্রেটার দ্যান 1.0, আর ওবিস ফিমেলের জন্য ওয়েস্ট হিপ রেশিও হলো 0.85। ঠিক আছে, এরপর আসি মেজারমেন্ট অফ বডি ফ্যাট। আমরা এতক্ষণ কথা বলতেছিলাম অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টস অ্যান্ড দেয়ার ইউজেসের ব্যাপারে ইন ওবেসিটি ডায়াগনোসিস। ঠিক আছে, এখন আসি মেজারমেন্ট অফ বডি ফ্যাট কন্টেন্ট। আমরা 3টা মেথডে বডি ফ্যাট কন্টেন্ট মেজার করতে পারি। অ্যাকচুয়াল বডি ফ্যাট কন্টেন্ট মেজার করে আমরা বলতে পারি যে আইদার এটা ওবিস অর নট ওবিস। ঠিক আছে, তো 3টা মেথড এর নাম কি? কম্পিউটার অ্যাক্সিয়াল টোমোগ্রাফি স্ক্যান, ক্যাট স্ক্যান যেটাকে আমরা বলি সেটা। তারপর এমআরআই করতে পারি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, আর ডুয়াল এনার্জি এক্স রে অ্যাবজর্পশিওমেট্রি DEXA, ডেক্সা। সো ক্যাট স্ক্যান, এমআরআই আর ডেক্সা করে আমরা জানতে পারবো যে বডির ফ্যাট কন্টেন্টটা আসলে কত। ওই ফ্যাট কন্টেন্টটা মেজার করে আমরা ফাইনালি জাজমেন্ট দিতে পারবো ওয়েদার আ পারসন ইজ ওবিস অর নট। ঠিক আছে, আচ্ছা গেল টাইপস অ্যান্ড নেচার অফ ফ্যাট স্টোরেজ অর ডিপোজিট। Subcutaneous fat deposit in abdomen and gluteal femoral region, 80 to 90%. It shows low rate of lipolysis and low rate of cardiometabolic risk. ঠিক আছে, আচ্ছা বেসিক্যালি ফ্যাট স্টোরেজের 2টা নেচার আছে। ফ্যাট আইদার সাবকিউটেনিয়াসলি স্টোরড হইতে পারে অথবা ভিসেরালি স্টোরড হইতে পারে। সাবকিউটেনিয়াস বেসিক্যালি স্কিনের নিচে স্টোরড হওয়া, আর ভিসেরালি স্টোরড হওয়া মানে এই যে আমাদের বডির ভিতরে যে ভিসেরাগুলো আছে, হার্ট, লাং, তারপর স্টোমাক, এগুলোর আশেপাশে যদি ফ্যাট স্টোরেজ হয় তখন এটাকে ভিসেরাল ডিপোট বলে। আচ্ছা, সো আমাদের বডিতে সাবকিউটেনিয়াসলি ফ্যাট স্টোর হয় হইল 80 to 90%, রাইট? 80 to 90% ফ্যাটই হইল স্টোর হয় সাবকিউটেনিয়াসলি, আর ভিসেরালি ফ্যাট স্টোর হয় 10 to 20%। সাবকিউটেনিয়াসলি ফ্যাটটা কোথায় স্টোর হয়? অ্যাবডোমেন আর গ্লুটিয়াল ফিমোরাল রিজনে। অ্যাবডোমেন হলো বেসিক্যালি আমাদের থোরাক্সের নিচে, মানে আমাদের আমরা ইন জেনারেল আমাদের পেট যেটাকে বলে সিগনিফাই করি সেই রিজনটা। গ্লুটিয়াল রিজন মানে আমাদের বাটাক্সের যেই রিজনটা, আর ফিমোরাল রিজন বেসিক্যালি আমাদের থাই রিজনটা যেটা, সেটা সেখানে আমাদের সাবকিউটেনিয়াসলি ফ্যাট ডিপোজিট হয়। ওকে, গেল। ভিসেরাল ফ্যাট ডিপোজিট কোথায় হয়? ওমেন্টাম অ্যান্ড মেসেন্ট্রি উইদিন দি অ্যাবডোমেন। অ্যাবডোমেনের মধ্যে ওমেন্টাম আর মেসেন্ট্রি নামে 2টা জায়গা আছে। এই জায়গাগুলোর মধ্যে যখন ফ্যাট ডিপোজিট হয় তখন আমরা বলতেছি যে ভিসেরাল ফ্যাট ডিপোজিট হয়েছে। ঠিক আছে, এখন সাবকিউটেনিয়াস ফ্যাট আর অ্যাবডোমেন, সাবকিউটেনিয়াস ফ্যাটটা যখন ডিপোজিট হয় তখন একটা লো রেট অফ লিপোলাইসিস দেখায়।
এই জন্য ওজন কমাইতে বা ফ্যাট কাটাইতে, বডির ফ্যাট কাটাইতে অনেক কষ্ট করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, জিমে যাইতে হয়, এক্সেট্রা এক্সেট্রা। আর এটা লো রেট অফ কার্ডিও মেটাবলিক রিস্ক থাকবে, মানে কার্ডিয়াক ডিজিজগুলো যেগুলা, এই ডিজিজগুলা মানে এই সাবকিউটেনিয়াসলি স্টোরড ফ্যাটের জন্য কার্ডিয়াক ডিজিজ বেসিক্যালি হয় না, অথবা হইলেও এটা কম রেসপন্সিবল থাকে। এখন দেখেন ভিসেরাল ফ্যাট ডিপোজিট যেটা, হ্যাঁ, ভিসেরাল ফ্যাট ডিপোজিটটা হইল এটা হাই রেট অফ লিপোলাইসিস, মানে লিপিডটা ব্রেকডাউন হবে অনেক বেশি, কিন্তু এটা আবার হাই রিস্ক অফ কার্ডিও মেটাবলিক ডিজিজও হয় আর কি। তো বেসিক্যালি যেটা বলতেছে যে ভিসেরাল ফ্যাটটাই বেশিরভাগ সময় আমার কার্ডিও মেটাবলিক যেই রিস্কগুলা, আমার কার্ডিয়াক অ্যারেস্ট, তারপর করোনারি আর্টারি ডিজিজ, তারপর স্ট্রোক হওয়া, এই জিনিসগুলোর রিস্কটা আসলে ভিসেরাল ফ্যাট ডিপোজিটটাই বাড়ায়। সাবকিউটেনিয়াস ফ্যাটটা খুবই কম কন্ট্রিবিউট করে এই জায়গাটাতে আর কি। তো এটা গেল। এবার আসি টাইপস অফ ওবেসিটি। হ্যাঁ, টাইপস অফ ওবেসিটি হইল দুইটা টাইপ আছে, একটা হইল অ্যান্ড্রয়েড আর একটা হইল গাইনয়েড। হ্যাঁ, আসি অ্যান্ড্রয়েড ওবেসিটিটা বেসিক্যালি হইল আপার বডি ওবেসিটি, আর গাইনয়েড ওবেসিটিটা হইল লোয়ার বডি ওবেসিটি। আপার বডি ওবেসিটিকে আমরা সেন্ট্রাল ওবেসিটিও বলতে পারি, আর লোয়ার বডি ওবেসিটিটাকে আমরা জেনারেলাইজড ওবেসিটিও বলতে পারি, ঠিক আছে। আপার বডি ওবেসিটি যখন হয় তখন ভিসেরাল ওবেসিটি হয়, যে ক্ষতিকর ওবেসিটি যেটা, সেটা হয় আর কি, অ্যাবডোমিনাল ওবেসিটি অর ভিসেরাল ওবেসিটি হয়। আর এক্সেস ফ্যাট ডিপোজিট ইন দ্য ট্রাঙ্ক অ্যান্ড ওয়েস্ট সেন্ট্রাল অ্যাবডোমিনাল এরিয়া, হিয়ার ভিসেরাল ফ্যাট ডিপোজিট ইজ প্রিডমিনেট, ঠিক আছে। ইট ইজ কল্ড অ্যান্ড্রয়েড অর অ্যাপল শেপড ফ্যাট ডিস্ট্রিবিউশন। অ্যাপেলের শেপটা কি? অ্যাপেলের উপরের দিকে মোটা থাকে, নিচের দিকে চিকন থাকে, তাই না? আমি বইতে দেখাই, আপনারা বুঝতে পারবেন। এই যে অ্যাপেলের শেপটা কীরকম, উপরের দিকে মোটা, নিচের দিকে চিকন, তাই এটাকে বলতেছি অ্যান্ড্রয়েড। আর পিয়ার শেপড, পিয়ারের নিচে মোটা, উপরে চিকন, এটাকে বলতেছি আমরা গাইনয়েড। তো অ্যান্ড্রয়েড ওবেসিটি যখন হয় তখন ওই যে বডির অ্যাবডোমিনাল রিজন, তারপর ভিসেরাল রিজনে, মানে আমার ভিসেরার আশেপাশে ফ্যাট ডিপোজিট হয়। ইট ইজ মোর কমন ইন মেলস। পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ওবেসিটিটা অথবা আপার বডি ওবেসিটিটা বেশি লক্ষ্য করা যায়, অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ higher cardiometabolic risk, for example hypertension, insulin resistance, diabetes mellitus, dyslipidemia and coronary artery diseases. কি হইতে পারে? হাইপারটেনশন, ইনসুলিন রেসিস্টেন্স, ডায়াবেটিস মেলিটাস, ডিসলিপিডেমিয়া অ্যান্ড করোনারি আর্টারি ডিজিজ হইতে পারে গাইনয়েড ওবেসিটির, অ্যান্ড্রয়েড ওবেসিটির ক্ষেত্রে। হিয়ার ওয়েস্ট হিপ রেশিও ইজ গ্রেটার দ্যান 85% for women and greater than 1.0%, greater than 1.0 for men, greater than 0.85 for women আর greater than 1.0 for men waist hip ratio, ঠিক আছে। এটা গেল অ্যান্ড্রয়েড ওবেসিটি। এবার আসি গাইনয়েড ওবেসিটি অথবা লোয়ার বডি ওবেসিটি অথবা জেনারেলাইজড ওবেসিটি। Excess fat deposit in the lower extremities around the hips, buttocks and thighs or gluteal femoral region. Hips আর thighsটাকে আমরা একসাথে বলি gluteal femoral region. Gluteal femoral region কেন বলি? কারণ আমাদের হিপসের মধ্যে অথবা বাটক্সের মধ্যে আমরা গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলটা পাই, ওখান থেকে গ্লুটিয়াল আসছে। তারপর ফিমোরাল রিজন মানে আমাদের ফিমার যেই জায়গাটাতে থাকে, থাইজ এর এরিয়াটাতে, সেইখান থেকে ফিমোরাল রিজনটা আসে। সো গ্লুটিয়াল ফিমোরাল রিজনে যখন ফ্যাট ডিপোজিট হয় তখন আমরা এটাকে গাইনয়েড ওবেসিটি বলতেছি। হিয়ার সাবকিউটেনিয়াস ফ্যাট ডিপোজিট ইজ প্রিডমিনেন্ট।
মানে বেশিরভাগ সময় এই গাইনোর ওবেসিটি হইলে সাবকিউটেনিয়াস মানে স্কিনের নিচে ওবেসিটিটা মানে স্কিনের নিচে ফ্যাটটা ডিপোজিট হয়ে থাকে আর কি। It is called gynoid or pear-shaped fat distribution. বললামই, it is relatively benign with less cardiometabolic risk and more common in females. মেয়েদের ক্ষেত্রে এই টাইপের ওবেসিটিটা বেশিরভাগ সময় দেখা দেয়। অতএব মেয়েরা বেসিক্যালি কার্ডিওমেটাবলিক রিস্ক ফ্যাক্টরটা মেয়েদের মধ্যে কম থাকে আর কি, আর মেলসের মধ্যে রিস্ক ফ্যাক্টরটা বেশি থাকে। এবার আসি ওয়েস্ট হিপ রেশিও ফর গাইনয়েড অর পিয়ার শেপড ফ্যাট ডিস্ট্রিবিউশন অথবা লোয়ার বডি ওবেসিটি। ওয়েস্ট হিপ রেশিও থাকবে হলো নর্মাল থাকবে দুজনের জন্যই, মেলস আর ফিমেলসের জন্য ওয়েস্ট হিপ রেশিও নর্মাল থাকবে বিকজ অবভিয়াসলি কারণ নর্মালি থাকার কথা, কারণ দুটাই বাড়তেছে, আপনার ওয়েস্টের সাইজও বাড়তেছে, আপনার হিপের সাইজও বাড়তেছে, সেক্ষেত্রে রেশিওটা নর্মাল থাকবে, লেস দ্যান 0.85 ইন ফিমেলস আর লেস দ্যান 1.0 ইন মেলস। কিন্তু বিএমআইটা বেশি ধরা পড়বে, হ্যাঁ, বিএমআই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 30 ধরা পড়বে, ঠিক আছে। এটা গেল টাইপস অফ ওবেসিটি। ফাইনাল আমাদের যেই টপিকটা ট্রিটমেন্ট অফ ওবেসিটি, এটা কমন সেন্সের উপর ডিপেন্ড করে ভাই বেসিক্যালি। সো 3 টাইপের ট্রিটমেন্ট, লাইফস্টাইল চেঞ্জ, অ্যান্টি ওবেসিটি ড্রাগস, আর একেবারে কিছু করার না থাকলে তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ ওবেসিটির মধ্যে যাই আর কি। তো লাইফস্টাইল চেঞ্জের মধ্যে কী হবে, ডায়েটারি মডিফিকেশন, ক্যালোরি রেস্ট্রিকশন করতে পারি, কম ক্যালোরি খাইতে পারি, আর ফিজিক্যাল এক্সারসাইজ, এক্সট্রিম ফিজিক্যাল এক্সারসাইজ বা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ আমাদেরকে করতে হবে। তারপর কি, অ্যান্টি ওবেসিটি ড্রাগস নিতে পারি, অ্যাপেটাইট সুপ্রেসেন্ট ড্রাগ নিতে পারি, যদিও আমি এটা সাপোর্ট করি না, কিন্তু এক্সট্রিম কন্ডিশনে এক্সট্রিম কন্ডিশনে চলে গেলে অ্যান্টি ওবেসিটি ড্রাগস আমরা নিতে পারি। ফর এক্সাম্পল সাইবিউট্রামাইন একটা ড্রাগের নাম, ফেন্টারমাইন আরেকটা ড্রাগের নাম, সাইবিউট্রামাইন, ফেন্টারমাইন এক্সেট্রা, এই 2টা ড্রাগ। আর ড্রাগস ইনহিবিটিং ফ্যাট অ্যাবজর্পশন, ফর এক্সাম্পল অর্লিস্টেট, এই ড্রাগসগুলোর নাম মনে রাখবেন, টিচাররা বলতে পারে যে অ্যান্টি ওবেসিটি ড্রাগসের নাম বলো আমাকে, ঠিক আছে। তো ড্রাগসগুলোর নাম আরেকবার বলতেছি, অ্যাপেটাইট সুপ্রেসেন্ট ড্রাগস হইল সাইবিউট্রামাইন আর ফেন্টারমাইন। সাইবিউট্রামাইন আর ফেন্টারমাইন হইল অ্যান্টি ওবেসিটি ড্রাগ, সরি অ্যাপেটাইট সুপ্রেসেন্ট ড্রাগ, আর ড্রাগ ইনহিবিটিং ফ্যাট অ্যাবজর্পশন হইল অর্লিস্টেট ইজ এ ফ্যাট ডিপোজিশন ইনহিবিটিং ড্রাগ, ঠিক আছে। এরপর আসি সার্জিক্যাল ট্রিটমেন্ট কী হতে পারে। সার্জিক্যাল ট্রিটমেন্ট ব্যারিয়াট্রিক সার্জারি বলি আমরা এটাকে, যেটা হইল স্টোমাকটাকে ছোটো করে দেওয়া হয়। বেসিক্যালি স্টোমাকটা তো বড় হয়ে যায় খাইতে খাইতে, স্টোমাকটা স্ট্রেচ করতে করতে বড় হয়ে যায়, ওই স্টোমাকটাকে একটা জায়গায় গিয়ে ওটাকে ক্যাপ করে দেওয়া হয়, ওটাকে মানে বেসিক্যালি রাবার দিয়ে আমরা যখন পলিথিন বেঁধে ফেলি তখন যে জিনিসটা হয়, বেসিক্যালি স্টোমাকের সাথে ওই জিনিসটাই করা হয় যে এর বেশি খাইতে পারবে না, অল্প একটু জায়গা, অল্প একটু ভলিউম দেওয়া হয় যেটা খাইতে পারবে, এবং বাইপাস করে দেওয়া হয় যে এইখান থেকে এখানে যাবে, মেইন স্টোমাকের মধ্যে বেশি খাবার যাইতে পারবে না। তো স্মল গ্যাস্ট্রিক রিজার্ভয়ার ইজ ক্রিয়েটেড, যেটা বললাম, মেকিং স্মল গ্যাস্ট্রিক পাউচ সো দ্যাট ওয়ান ক্যানট ইট মোর। গ্যাস্ট্রিক পাউচ বলতে ওই স্টোমাকের কথাই বলা হচ্ছে, ওয়ান ক্যানট ইট মোর। ফুড ইজ অ্যালাউড টু বাইপাস দ্য মেজর পার্ট অফ অ্যাবজর্পটিভ স্মল ইন্টেস্টাইন, মানে অ্যাবজর্পশনটা আমি যদি বেশি অ্যাবজর্পশন করতে দিই তখন ফ্যাট অ্যাবজর্পশনটাও বেশি হবে, এই জন্য অ্যাবজর্পশনটা কমানোর জন্য স্মল ইন্টেস্টাইনকে বাইপাস করে স্মল ইন্টেস্টাইনের মেজর পার্টটাকে বাইপাস করে একেবারে লাস্টে গিয়ে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। এটা অবভিয়াসলি কমপ্লিকেশন আছে, আপনারা লজিক্যালি মিলাইলে অবভিয়াসলি বুঝতে পারতেছেন যে
অ্যাবজর্পশনই যদি কমে যায় তাহলে অন্যান্য বডি নিউট্রিশনগুলোর অ্যাবজর্পশনের কী হবে তাহলে? অবভিয়াসলি কমপ্লিকেশন আসছে। এখন খুব বাজে অবস্থা হয়ে গেলে তখন তো আর আসলে আর কিছু করার থাকে না। তো এই ছিল আমাদের ওবিসিটি নিয়ে ক্লাস, ওবিসিটি নিয়ে রিভিশন। অনেক বড় ভিডিও, প্রায় 1.25 ঘন্টার ভিডিও। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা প্লিজ কমেন্ট সেকশনে আমাকে ঠিক করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও ভিডিওটা দেখার জন্য, আপনাদের সাপোর্টের জন্য। আশা করি ইনশাল্লাহ অনেক দ্রুত নতুন ভিডিও নিয়ে ব্যাক করতে পারবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।